আল্লাহ রে সেই কি চলে গেল রে আল্লাহ রে। পেশাদার খুনিরাই পরিকল্পিতভাবে কাশিমপুর কারাগারের কারারক্ষী রুস্তমকে হত্যা করেছে, প্রাথমিক ধারণা পুলিশের। দক্ষতা সম্পন্ন কিলার যারা আছে তাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে এবং এটা প্রি প্ল্যান, এটা হঠাৎ করে হয়নি। এটাকেও বিচ্ছিন্ন ঘটনা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচ্ছিন্নভাবে দু একটা ঘটছে, যারা নাকি এই যে জঙ্গির তৎপরতায় আগের থেকে সম্পৃক্ত ছিল তাদেরই কিছু এইখানে মাঝে মাঝে প্রয়াস পাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থার ত্রুটির কারণেই বারবার ঘটছে এ ধরনের ঘটনা, বলছেন অপরাধ বিজ্ঞানীরা। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে, যেটার মধ্য দিয়ে অপরাধ করলে কাউকে শাস্তি দেওয়া হয়, সেটাও নানাভাবে ত্রুটিপূর্ণ। বিষয়গুলোকে ঢেলে না সাজান, তাহলে পরে কিন্তু নাগরিক নিরাপত্তা নিশ্চিত করাও কঠিন, একই সাথে অপরাধীদের শাস্তি দেওয়াটাও অনেক কঠিন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিচারকদের অভিশংসনের ক্ষমতা ফিরে পাচ্ছে সংসদ, আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন বিচারপতিরা, বললেন আইনমন্ত্রী। তনুসহ সারা দেশে গুম খুন ধর্ষণের প্রতিবাদে কয়েকটি ছাত্র সংগঠনের আধা বেলা হরতাল। রাজধানী শাহবাগ ও সাভারে সড়ক অবরোধ, পুলিশের বাধা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন, ক্যাম্পাসে মৌন মিছিল, আবারও বিচার দাবি স্বজনদের। সরাসরি ধান কেনার সিদ্ধান্তে খুশি কৃষকেরা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সহ্য করা হবে না, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। টাকা যাবে কৃষকের অ্যাকাউন্টে। এবং আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 5 নম্বরে বাংলাদেশ। টাইগারদের নিচে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিশ্চিত করলেন বিসিবি সভাপতি। এই যে একটা জিনিস ডেভেলপ হচ্ছে বাংলাদেশে, এইটাকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথম কাজ হচ্ছে পারফরমেন্সটা ঠিক রাখা। গাজীপুরে কাশিমপুর কারাগারের কারারক্ষী রুস্তমকে পেশাদার খুনিরাই পরিকল্পিতভাবে হত্যা করেছে। প্রাথমিক তদন্ত শেষে এমনই ধারণা পুলিশের। কারাগারের প্রধান ফটকের কয়েকশো গজ দূরে সকালে গুলি করে হত্যা করা হয় রুস্তম আলীকে। এদিকে এই হত্যাকাণ্ডকেও বিচ্ছিন্ন ঘটনা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যত দ্রুত সম্ভব খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন রুস্তম আলীর স্বজনরা। গাজীপুর থেকে ওমর ফারুক ও সেলিয়া সুলতানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময়ের চাকরি জীবন শেষে অবসর প্রস্তুতিকালীন ছুটি ভোগ করছিলেন রুস্তম আলী। সোমবার সকালে বাজার করার কথা বলে কাশিমপুরের কারাগারের সরকারি বাসা থেকে বের হয়েছিলেন তিনি। প্রধান কারা ফটকের মাত্র 300 গজ দূরে আচমকা এসে রুস্তমকে গুলি করে পালিয়ে যায় 2 মোটরসাইকেল আরোহী। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনরা জানান, আগামী মাসেই কাশিমপুর ছেড়ে পরিবার নিয়ে ঢাকায় ভাড়া বাসায় ওঠার কথা ছিল রুস্তম আলীর, কিন্তু তার আগেই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়ে চলে গেলেন তিনি। ফাইনাল এসে কথা আজকে কালকে থাকবো, পরশুদিন 27 তারিখে যাবো ঢাকায়। বাপ দিয়ে আসবে, দিয়ে থাকবে, 28 তারিখ থাকবো, 2 তারিখ পরীক্ষা দিয়া দে, মেয়ের পরীক্ষা দিয়া দে, তারপরে আসবে। বলে যাচ্ছে তাই সে নেই এই কই এটাই আর আল্লাহ কোনো কিছু হইল না। এলাকার লোকজন বলছেন, সকাল 11টার দিকে কারা ফটকের পাশেই একটি ওষুধের দোকানে দাঁড়িয়েছিলেন রুস্তম। হঠাৎই একটি মোটরসাইকেল থেকে তাকে উদ্দেশ্য করে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহীরা। মোটরসাইকেল লোক আসতে আসার পরে ওই লোক ওখানে দাঁড়ানো আসলো, পরে তাকে এইভাবে গুলি ফায়ার কইরা ওখানে ফালাইতে পরে তারা গেছে। 2 জন হোন্ডা দিয়ে আইছে আর চলে গেছে 2 জনে, এটা শুনছি। মুখে মুখস্থ করছিল নাকি? না, মুখস্থের কথা শুনিনি, মুখস্থ ছাড়া ছিল, এটা শুনছি। এদিকে রুস্তম নিহত হওয়ার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন কারা মহাপরিদর্শক। এ সময় তিনি বলেন, কাশিমপুর জেলে বন্দীদের কোনো সহযোগীরা ক্ষুব্ধ হয়ে কিংবা ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে খুন হতে পারেন রুস্তম। কোনো পেশাগত দক্ষতা সম্পন্ন কিলার যারা আছে তাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে এবং এটা প্রি প্ল্যান, এটা হঠাৎ করে হয়নি। কিন্তু ঘটনার পিছনে কি আছে, এটা অনেক কিছুই হতে পারে। একটা হলো, যেহেতু সে দায়িত্বে ছিল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 1-এ এবং সেখানে বিভিন্ন ধরনের জঙ্গি সন্ত্রাসীরা বেশি থাকে অনেকে, এবং
তাদের সাথে কোনো সময় যদি তাদের কঠিন অবস্থার সৃষ্টি করে থাকে তাহলে তাদের কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে হতে পারে, অথবা তাদের যারা ভিতরে আছে তাদের যেসব গোষ্ঠীগুলো বাইরে আছে তারাও কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, অন্যান্য কোনো কারণও থাকতে পারে। এটা কারণ তদন্ত করার জন্য আমরা ইতিমধ্যেই ডিআইজি ঢাকা আমাদের প্রিজনের ওনাকে সভাপতি করে একটা 3 সদস্যের কমিটি গঠন করেছে। রুস্তম আলী হত্যাকাণ্ডের পর কাশিমপুর কারাগার এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারারক্ষী খুন হওয়ার ঘটনা তদন্ত চলছে, খুব দ্রুতই জড়িতদের খুঁজে বের করা হবে। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। আজকে যে সাবেক প্রধান কারারক্ষী যাকে হত্যা করা হয়েছে, এটাও তদন্ত চলছে। আমাদের পুলিশ আগের চেয়ে অনেক সক্ষম, অনেক দক্ষ, এরা সবকিছুই আমরা বের করতে পারবো। বিচ্ছিন্নভাবে দু একটা ঘটছে এবং এইগুলি সবগুলোই আমাদের দেশের জঙ্গি মানে যারা নাকি এই যে জঙ্গি তৎপরতায় আগের থেকে সম্পৃক্ত ছিল তাদেরই একটা ভগ্নাংশ কিংবা তাদেরই কিছু এইখানে মাঝে মাঝে প্রয়াস পাচ্ছে, আমরা সবগুলো দমন করতেছি। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক হত্যা, গাজীপুরে কাশিমপুর কারাগারের সামনে গুলি করে কারারক্ষী রুস্তম আলীকে হত্যা সহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন হত্যাকাণ্ডের দায় সমাজ ও প্রশাসন এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন অপরাধ বিজ্ঞানী শেখ হাফিজুর রহমান কার্জন। এ অবস্থার জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থার ত্রুটি আছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। যখন এই ধরনের ঘটনাগুলো একটার পর একটা ঘটতে থাকে এবং নাগরিকরা যখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে বাস করেন, তখন বোধহয় সরকার এবং সরকারি সংস্থা তাদের দায়টা কোনোভাবে এড়াতে পারেন না। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলো অনেক ত্রুটিপূর্ণ। আরেকটা হচ্ছে যে আপনার এখানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কিংবা ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থা, যেটার মধ্য দিয়ে অপরাধ করলে কাউকে শাস্তি দেওয়া হয়, সেটাও নানাভাবে ত্রুটিপূর্ণ। এই ত্রুটিগুলো দূর করে আপনি যদি বিষয়গুলোকে ঢেলে না সাজান, তাহলে পরে কিন্তু নাগরিক নিরাপত্তা নিশ্চিত করাও কঠিন, একই সাথে অপরাধীদের শাস্তি দেওয়াটাও অনেক কঠিন। দেখছেন সন্ধ্যার সময়। বিচারক অপসারণ প্রক্রিয়া নিয়ে আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে বলা হয়েছে, তদন্তে কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগ উঠলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। তবে বিচারপতিদের বিরুদ্ধে কেউ মিথ্যা অভিযোগ আনলে তাকে 2 বছরের কারাদণ্ড ও 5 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। অসদাচরণের জন্য উচ্চ আদালতের কোনো বিচারকের বিরুদ্ধে তদন্ত ও তাকে অপসারণের প্রক্রিয়া নির্ধারণ করে তৈরি করা আইনের খসড়ায় সম্মতি দিল মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদন দেয়া হলো সুপ্রিম কোর্ট বিচারক তদন্ত আইনের। ওআইসি সম্মেলনের মাননীয় তথ্যমন্ত্রী অসদাচরণের কারণে বিচারকের অপসারণ প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব জানান, কোনো বিচারকের বিরুদ্ধে কোনো নাগরিকের লিখিত অভিযোগ পাওয়া গেলে 10 জন সংসদ সদস্য নিয়ে গঠিত কমিটি তার সত্যতা যাচাই করে দেখবে। প্রাথমিক সত্যতা পাওয়া গেলে কমিটি তা স্পিকারকে অবহিত করবে। এরপর অভিযোগ তদন্ত করবেন একজন সাবেক প্রধান বিচারপতি অথবা আপিল বিভাগের একজন বিচারপতি, একজন সাবেক অ্যাটর্নি জেনারেল এবং একজন বিশিষ্ট নাগরিক। এরপর সে প্রতিবেদন উপস্থাপন করা হবে জাতীয় সংসদে। জাতীয় সংসদে যখন উপস্থাপন হবে তখন এখানে খুবই কঠিন বিধান যে জাতীয় সংসদ কর্তৃক কমপক্ষে 2/3 সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় যে প্রস্তাব গৃহীত হবে সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হবে। অর্থাৎ আমাদের সংবিধান সংশোধনের জন্য যেরকম কঠিন বিধান আছে, এখানেও একজন বিচারপতিকে অপসারণ করার জন্য সেরকম আনুষ্ঠানিকতা এখানে রয়েছে। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারকদের অপসারণের যে প্রক্রিয়া, তাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না। পার্লামেন্টেও কিন্তু যখন এই বিচারপতির মৌখিক এবং লিখিত বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে, তার মানে হচ্ছে প্রত্যেকটা স্টেজে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকবে। একটা অভিযোগ উঠবে, সেই ধাপগুলি শেষ করে 350 জন যারা দেশের সকল আইন প্রণয়ন করেন তারা বসে বিবেচনা করবেন যে একে অপসারণ করা উচিত কি উচিত না। আইনমন্ত্রী জানান, আইনটি প্রণয়নের আগে বিচারকদের মতামত নিয়েই তা করা হবে। যেইখানে শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়া সংক্রান্ত আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন নিয়ে
মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, এই আইনের ফলে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হবে না। আর সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানের মতে, এই আইনের চূড়ান্ত পরিণতি নির্ভর করছে হাইকোর্টের রায়ের উপর। আফজাল হোসেনের রিপোর্ট। সংবিধানের যে সংশোধনীর আলোকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের এই আইন, সেই ষোড়শ সংশোধনী চ্যালেঞ্জ করে করা একটি রিট হাইকোর্টে এখনও বিচারাধীন রয়েছে, যার রায় দেওয়া হবে আগামী 5ই মে। এমন প্রেক্ষাপটে বিচারপতিদের অপসারণের আইনের খসড়ায় অনুমোদন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি মনে করেন, এই আইনের ফলে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হবে না, বরং বিচারকদের আচরণ নিয়মতান্ত্রিক হবে। এর সাথে ভিন্নমত পোষণ করেছেন রিটকারীর আইনজীবী মঞ্জিল মোরশেদ। যেরকম নিয়োগের থাকা দরকার, অপসারণ থাকা দরকার, এবং প্রত্যেকটি অন্যান্য সরকারি কর্মচারী যারা আছেন, এক্সিকিউটিভ বলি বা জুডিশিয়ারিতে, এটা থাকা হয়েছে এবং এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট। এটা কোনোভাবেই আমাদের দেশে ফলপ্রসূ হবে না, কারণ হলো যে সেটা বিচার বিভাগের উপরে সরাসরি হস্তক্ষেপের একটা অবস্থার সৃষ্টি হবে, যার কারণে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। আরেক সিনিয়র আইনজীবী মনে করেন, আইনের খসড়ায় মন্ত্রিসভায় অনুমোদন হলেও সংবিধানের 16তম সংশোধনী চ্যালেঞ্জ করে করা মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাইকোর্ট জুডিশিয়াল রিভিউতে একটা প্রপোজ যেটা আইন হয়েছে, সংশোধনী যেটা কনস্টিটিউশন 16th অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটা যদি বাতিল হয়ে যায়, যদি ইট ইজ ডিক্লার্ড আল্ট্রা ভাইরাস, তাহলে তো এভরিথিং গোজ। আর ইফ ইট ইজ ডিক্লার্ড ইন্টার ভাইরাস, তাহলে তো আর কোনো আপত্তির কিছু নাই। আর ওই নীতিগতভাবে অনুমোদন দিলেও তো হাইকোর্ট যে রায় দেবে, রায়টাই ফলো করবে। যদিও মন্ত্রিসভায় অনুমোদনের আগে এই আইনের বিষয়ে মতামত চাওয়া হলে হাইকোর্টে এ সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় প্রধান বিচারপতি এ বিষয়ে কোনো মতামত দেননি বলে জানা গেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান 5 দিনের রিমান্ডে। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। কলেজ ছাত্রী তনু সহ সারা দেশে অব্যাহত গুম, খুন, ধর্ষণের প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য আন্দোলন করেছে। শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকে। বন্ধ হয়ে যায় শাহবাগ ও এর আশেপাশের রাস্তাগুলোতে যান চলাচল। তবে শাহবাগের আশেপাশে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা থাকায় পুলিশ আন্দোলনকারীদের সাথে কথা বলে মৎস্য ভবন থেকে রূপসী বাংলা হোটেল পর্যন্ত রাস্তার একাংশ খুলে দেয়। দুপুর 12টা পর্যন্ত হরতাল পালন করে আন্দোলনকারীরা। গত 20 মার্চ কুমিল্লায় তনু হত্যার পর থেকে এই বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ সহ সারা দেশে আন্দোলন চালিয়ে আসছিল ছাত্ররা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে আজও বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের পরিবারের সদস্যরাও। অপরাধীদের ধরে শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সাইফুর রহমান রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুল সালাম। একটু কবিতা আবৃত্তি করলে, একটু সেতার চর্চা করলে, একটু গান বাজনা করলে বুঝি লোকটা খুব খারাপ, লোকটা নামাজ কালাম পড়ে না, লোকটা নাস্তিক। এটা ভুল। এই ভুলটা ভাঙানোর দায়িত্ব আমাদেরকে সবাইকে নিতে হবে, নাহলে এই খুনিগুলো আরো উস্কানি পাবে। একের পর এক হত্যার ঘটনার বিচার করা না হলে এমন ঘটনা আরো ঘটবে বলে এভাবেই শঙ্কা প্রকাশ করলেন নিহত অধ্যাপক রেজাউল করিমের মেয়ে। আমার কাছে মনে হয় কোনো একটা ভাবে ভুল হয়ে হয়তো 500 বছর আগেকার একটা মানুষ এই যুগে চলে এসেছিলেন, কোনো ডিপ্লোম্যাসি বুঝতেন না। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাকক্ষে আয়োজিত এক শোক সভায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক নিহত অধ্যাপক রেজাউল করিমের পরিবারের সদস্যরা। আমার সিদ্দিকি কোনোদিন আসবে না, কিন্তু সিদ্দিকি সে খুনিদেরকে বের করে শাস্তি তোমাদের দিতে হবে, আমার এই অনুরোধ থাকুন। এর আগে ইংরেজি বিভাগের পক্ষ থেকে শোক মিছিল বের করা হয়। একই সময়ে মানববন্ধন ও মৌন মিছিল করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় অধ্যাপক রেজাউল করিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। যে আমাদের স্যারকে এইভাবে মারছে, সে যেন
সবচেয়ে কঠোরতম শাস্তি পায়। আমরা জাস্টিস চাচ্ছি এবং ওটা আদায় করেই না হবে। সরকার রাষ্ট্র এটা এড়াতে পারবে। অতীতে যে সমস্ত হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে সেগুলো যদি যথাযথ বিচার হতো এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হতো তাহলে আমরা রেজাউল করিম সিদ্দিকী স্যারকে হারাতাম না। জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যতক্ষণ পর্যন্ত না দ্রুততার সাথে বিচার এবং যারা এই ঘৃণ্য অপরাধ করছে তাদেরকে বিচার না করা পর্যন্ত এই ক্ষোভ প্রশমিত হবে না। শনিবার সকালে দুর্বৃত্তদের হাতে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর কলাবাগানে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, আহত হয়েছে আরো দুজন। সন্ধ্যায় এই সন্ত্রাসী ঘটনা ঘটে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী তানিন মেহেদি। আমরা চলে যাচ্ছি তার কাছে। তানিন, আপনার কাছে কি খবর আছে? সন্ধ্যার দিকে আসলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেই জায়গাটিতে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেই ভবনটির সামনেই। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ আগে এখানে এসে উপস্থিত হয়েছে এবং আমরা এলাকাবাসী এবং প্রতিবেশী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যিনি নিহত হয়েছেন তিনি মার্কিন দূতাবাসে একজন সাবেক কর্মকর্তা ছিলেন এবং তিনি এই ভবনটিতেই অবস্থান করতেন। অর্থাৎ এই ভবনটিতে তিনি পরিজন নিয়ে বসবাস করতেন। ভবনটির দোতলাতে মূলত তিনি থাকতেন বেশ কিছুদিন ধরে। যেমনটি আমরা জানতে পেরেছি এখানকার যারা স্থানীয় এলাকাবাসী রয়েছেন তাদের মাধ্যমে। এবং এই ঘটনায় অপর একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে আমাদেরকে বলেছেন এখানকার স্থানীয়রা। যদিও আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য রয়েছেন কিংবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছ থেকে সুনির্দিষ্ট এই বিষয়ে কোনো তথ্য যদিও পাইনি। আসলে এই যে ভবনটির সামনে ঘটনাটি ঘটেছে ভবনটির ভেতরে আসলে যিনি নিহত হয়েছেন তার মরদেহ রাখা হয়েছে এবং এখানে আসলে এলাকাবাসী এবং উৎসুক জনতা ভিড় করেছেন যে একদম বাসভবনের সামনে যে এই ধরনের মর্মান্তিক একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং বিশেষ করে এই ধানমন্ডি এলাকার মতো একটি আবাসিক এবং জনবসতিপূর্ণ এলাকায় যে ঘটনাটি ঘটেছে আসলে এই ঘটনায় সবাই আসলে হতবাক হয়ে গেছেন। যদিও আমরা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা প্রত্যক্ষদর্শী কারো এরকম সুনির্দিষ্ট কোনো বিষয় নিশ্চিত হতে পারেনি যে এই বিষয়ে সুনির্দিষ্ট প্রাথমিক কোনো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। যদিও আমরা দেখতে পাচ্ছি না যে ভবনটির সামনে ঘটনাটি ঘটেছে ভবনটিতে কোনো সিসি ক্যামেরা কিন্তু নেই। যদিও আমরা দেখেছিলাম যে সাম্প্রতিক সময় রাজধানী কিংবা সারা দেশে যে বিভিন্ন ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পরে কিন্তু আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু ভবনগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য ভবনগুলোতে সিসিটিভির ক্যামেরা বাড়ানোর জন্য বলা হয়েছিল। যদিও যে ভবনটির সামনে ঘটনাটি ঘটেছে যদিও সুদৃশ্য ভবন থাকার পরেও এই ভবনটিতে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা নেই। যদি সিসিটিভি ক্যামেরা থাকতে হয়তো বা সেই ক্যামেরার মাধ্যমে কোনো বিষয়ে তারা আসন্ন বোরো মৌসুমে ধান সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয়ের তালিকা অনুসারে তাদের আইডি কার্ড, জমির খতিয়ান ও দাগ নম্বর দেখেই কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে সরকার। এক্ষেত্রে কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার মাধ্যমে ধানের মূল্য পরিশোধ করা হবে। দুপুরে খাদ্য ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেন। এদিকে ধান কেনার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সহ্য করা হবে না এবং অনিয়ম দেখা দিলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান খাদ্যমন্ত্রী। প্রক্রিমেন্টের ক্ষেত্রে একটা স্বচ্ছতা, জবাবদিহিতা যাতে সবার থাকে সেটা আমরা নিশ্চিত করতে চাই। এবার আমরা ধান কিনবো 7 লক্ষ মেট্রিক টন, চাল কিনবো 6 লক্ষ মেট্রিক টন। কোনো সময় কিন্তু এত পরিমাণ ধান কিনা হয় নাই। কৃষি মন্ত্রণালয় প্রদত্ত তালিকা অনুযায়ী স্থায়ী কৃষকদের নাম, আইডি কার্ড, জমির খতিয়ান নাম্বার, দাগ নম্বর এই সমস্ত কিছু উল্লেখ থাকতে হবে। একেবারে যাচাই করে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করবে। কোনো মধ্যস্বত্বভোগী কোনো ফরিয়াদ যাতে না আসতে পারে। কৃষককে চেকের মাধ্যমে মূল্য পরিশোধ করা হবে। প্রত্যেকটা এলাকা মাইকিং করবে, কৃষকদের কাছ থেকে আমরা ধান কিনবো। সবকিছু স্বচ্ছতার সাথে হচ্ছে কিনা তার জন্য আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা গোপনে এবং প্রকাশ্যে তদন্ত করবেন। এদিকে ধানের দাম নির্ধারণ আর সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার সরকারি সিদ্ধান্তে দারুণ খুশি কৃষকেরা। তবে কৃষক নেতারা বলছেন ধান ক্রয় পদ্ধতি দুর্নীতিমুক্ত না হলে কৃষকদের কোনো লাভ হবে না।
জমিতে যে পরিমাণ ক্ষয় খরচ হচ্ছে আমরা তা বহন করতে পারতেছি না। তো এই 920 টাকা দরে যদি ধান হয় তাহলে আমরা অত্যন্ত খুশি। সরকার যদি নিজ হাতে কেনে তাহলে আমাদের নষ্ট করতে হবে না, তাহলে আমাদের লাভ হবে। যেভাবে ন্যায্য মূল্যে চাল বিক্রি করে সরকার, ঠিক একইভাবে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে ধানটা ক্রয় করতে হবে। এই মূল্যে বাজার দর যদি আমরা চালু রাখতে পারি, বিশেষ করে কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারে, তাহলে এটা সরকারের জন্য একটা বিশাল পদক্ষেপ। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ে 5 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। 2019 সালের বিশ্বকাপের জন্য বাছাই পর্ব খেলার প্রয়োজন নেই টাইগারদের। দুবাইয়ে আইসিসির সভা শেষে দেশে ফিরে সোমবার এসব তথ্যই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি এখন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য অনেক দেশই আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি। তো আমাদের জন্য এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটা হচ্ছে আইসিসি তাদের র্যাঙ্কিংটা আমাদেরকে কালকে বোর্ড মিটিংয়ে দে হ্যাভ পাবলিশড, যে কোন টিম কোথায় স্ট্যান্ড করে। এখন আমরা সবসময় একটা ইনফরমেশন ছিল আমাদের কাছে, আমরা 7 নম্বরে আছি, কিন্তু কালকে এটা ডিসক্লোজ করেছিল যে বাংলাদেশ এখন নাম্বার 5-এ। কাজেই নেক্সট যে টুর্নামেন্টটা আছে 18, ওখানে আমাদের কোয়ালিফাই করার কোনো সম্ভাবনা নেই, এটাই ওরা বলেছে। কারণ আমাদের পয়েন্ট হচ্ছে 101, আর ওখানে আপনার যদি পাকিস্তান দেখেন, আপনি পাকিস্তানের হচ্ছে 79, ওয়েস্ট ইন্ডিজের হচ্ছে 83, সো ডিফারেন্সটা অনেক বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ গোলাম নবীর আদালতে দুপক্ষের শুনানি শেষে আজ এ আদেশ দেন। 18 এপ্রিল একই আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আরাফাত এই মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করেন। পরে এ বিষয়ে আজ শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। 2015 সালের 3রা আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি করা হয়। সন্ধ্যার সময় আরো থাকছে। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি হচ্ছে নতুন দামে। যাত্রীরা স্বাগত জানালেও পরিবহনের ভাড়া কমানো নিয়ে সংশয়। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। পরিকল্পনা ছিল 2020 সালের মধ্যে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করার, কিন্তু আপাতত সেটা সম্ভব হচ্ছে না। জলবায়ু পরিবর্তন, প্রতিবেশী ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়া সহ নানা কারণে এবার বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত করার সময়সীমা বাড়ানো হচ্ছে আরো 10 বছর। তবে সুখবর হলো 2014 সালে যেখানে হঠাৎ করে ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে গিয়েছিল, গত বছর সেটা স্বাভাবিক হতে শুরু করেছে। রিপোর্ট এহসান জুয়েলের। দেশের মোট জনগোষ্ঠীর 1,32,00,000 মানুষ বাস করছেন ম্যালেরিয়ার ঝুঁকি নিয়ে। 13টি জেলার 71টি উপজেলায় এই রোগের প্রাদুর্ভাব দেখা গেলেও অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে 3 পার্বত্য জেলা এবং কক্সবাজার ও চট্টগ্রামকে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কাজ চলছে। 2008 সালে এই কার্যক্রম শুরুর বছরে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 85,000, 2013 সালে সেটা কমে দাঁড়ায় 27,000-এ। তবে 2014 সালে এই সংখ্যা হঠাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়ায় 57,000-এ। আশার কথা, গত বছর আক্রান্তের সংখ্যা কমে এসেছে 40,000-এ। এক্ষেত্রে বাহকজনিত রোগগুলো প্রতিরোধে ওয়ান স্টপ সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস কর্তৃক আমাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়েছে। আমরা এটি ড্রাফট ফাইনাল করে ফেলেছি। আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় পর্যায়ে অনুমোদন পেলেই আমরা কার্যক্রম শুরু করব। 2014 সনে যে রোগাক্রান্ত এবং মৃত্যু হার তার তুলনায় 15 সালে অনেক কম, এবং 16 সালে এখন আজকে এপ্রিল মাস এখন পর্যন্ত রোগাক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। 2020 সালে যেখানে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করার কথা, সেখানে হঠাৎ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকারকে সেটা বিবেচনা নিয়ে 2030 সাল পর্যন্ত সময়সীমা বাড়াতে হচ্ছে। আমাদের কারিগরি দিক এবং আমাদের প্রায়োগিক দিক, আমাদের আর্থিক এবং অন্যান্য দিক বিবেচনা করে আমাদের টেকনিক্যাল অংশ দেখতে হবে আমরা কোন সাল নাগাদ নির্মূল করতে পারবো।
নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে এখন পর্যন্ত প্রায় 68.5 লাখ দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হলেও বর্তমানে কার্যকর আছে মাত্র 37 লাখ মশারি। বিশেষজ্ঞরা বলছেন দেশে ম্যালেরিয়ার সংক্রমণ এখনো নিয়ন্ত্রণের পর্যায়ে আছে, তবে ধাপে ধাপে সেটিকে নির্মূলের পর্যায়ে নিয়ে যেতে হবে। বিশেষ করে 5টি অধিক ঝুঁকিপূর্ণ জেলাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা গেলে স্বাস্থ্য খাতেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে হাঁটবে বাংলাদেশ। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের দাম কমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। পাশাপাশি গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে ব্যবহারকারীরা। গতকাল প্রজ্ঞাপন জারির পর মধ্যরাত থেকেই ফিলিং স্টেশনগুলোতে নতুন দাম অনুযায়ী লিটার প্রতি পেট্রোল ও অকটেনে 10 টাকা এবং ডিজেল ও কেরোসিনে 3 টাকা করে কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম আরও কমা উচিত বলে জানান ক্রেতারা। একই সঙ্গে তেলের দাম কমায় গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে যাত্রীরা। আমার মনে হয় বেটার হয়েছে আর কি, কারণ 10 টাকা করে প্রতি লিটারে কমানো অনেক কিছু। জিনিসটা যেন আন্তর্জাতিক বাজারের সাথে পর্যালোচনা করে যেন আরো কমানো হয় আর কি, মানুষ যেন সাশ্রয়ীভাবে জিনিসটা পেতে পারে আর কি। সরকার যদি কমায়, বাস্তবে কতটুকু রূপ নেয়, ওইটা তদারকি কতটুকু করা হয়, এটাই তো আমাদের একটা। প্রজ্ঞাপনের পর থেকেই আমরা আপনার সরকারি রেটই 89 টাকা, 99 থেকে 89 টাকা, সেই রেটই আমরা বিক্রি করছি। এতদিন তো ওরা বলেছে তেলের দাম বেশি, সেজন্য দাম বেশি নিচ্ছে। এখন তেলের দাম কমে গেলে অটোমেটিকই ভাড়া কমে যাওয়া উচিত। তেলের দাম কমলে শুধু গাড়ি ভাড়া না, অনেক আমাদের দৈনন্দিন যে দ্রব্য সামগ্রী যেগুলো আমরা করি, বাজার করি, বা এগুলোর দামও কমানো উচিত। নারায়ণগঞ্জে হেলে পড়া 4তলা ভবনটি সিলগালা করা হয়েছে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফায়ার সার্ভিস। এলাকাবাসী জানায়, সাম্প্রতিক সময়ে ভূমিকম্পে শহরের দেওভোগ পানির ট্যাঙ্ক এলাকার ভবনটি হেলে পড়ে। সকালে সেটি পাশের ভবনকে স্পর্শ করলে তা প্রথমে ফায়ার সার্ভিসের নজরে আনা হয়। নির্মাণজনিত ত্রুটির কারণে এমনটি হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়তে পারে। আর তাই বাসিন্দাদেরকে ভবন ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মাঝে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তার দুই প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও জন কেসিচ। এর আওতায় কেসিককে সাহায্য করতে ওরেগন ও নিউ মেক্সিকোর প্রাইমারিতে প্রচারণা চালাবেন না বলে জানিয়েছেন ক্রুজ। অন্যদিকে ইন্ডিয়ানায় ক্রুজের পথকে মসৃণ করে দিবেন কেসিক। সোমবার তাদের এই সমঝোতার কথা জানায় গণমাধ্যম। এদিকে আগামীকাল পূর্বাঞ্চলীয় 5টি রাজ্যে প্রার্থী বাছাইকে ঘিরে গত কয়েকদিনের মতো রোববারও প্রচারণা চালিয়েছেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীরা। ম্যারিল্যান্ডের হ্যাজার্সটাউনে প্রচারণায় যোগ দিয়ে রিপাবলিকানদের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করবেন বলে প্রতিশ্রুতি দেন। এদিন পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় একটি চার্চে প্রচারণা চালান সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন। যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশু যেন তার সহজাত প্রতিভা নিয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন হিলারি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের নীতি নির্ধারকেরা বৈষম্যমূলক আচরণ করছেন বলে অভিযোগ করেছেন বার্নি স্যান্ডার্স। রোববার এনবিসি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেন স্যান্ডার্স। With the status quo. আইপিএল এর খবর। জয়ের ধারায় ফিরতে পয়েন্ট টেবিলের তলানির দল কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8:30টায়। 6 ম্যাচে মুম্বাইয়ের সংগ্রহ 4 পয়েন্ট। এক ম্যাচ কম খেলে পাঞ্জাবের সংগ্রহ মাত্র 2 পয়েন্ট। বাজে সময় পার করছে কিংস 11 পাঞ্জাব। ব্যাট হাতে রীতিমতো লড়াই করছেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার ও মুলার বিজয়। বল হাতে ছন্দ নেই অক্ষর প্যাটেল ও মিচেল জনসন। সবকিছু মিলিয়ে প্রীতি জিন্তার দল মরিয়া জয়ের ধারায় ফিরতে। অন্যদিকে মিশ্র সময় পার করছেন বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এখনও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে দলটির প্রথম সারির ব্যাটসম্যানরা। ইনজুরি আক্রান্ত সিমন্সের বদলে সেরা একাদশে জায়গা পাওয়া মার্টিন গাপটিলও ব্যর্থ হয়েছেন নামের প্রতি সুবিচার করতে। তবে রান পাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা, কিন্তু হার্দিক পান্ডে ও হরভজন সিং এখনও রয়েছেন নিজেদের ছায়া হয়ে। তাই মুম্বাইয়ের জয়টা অনেকটাই নির্ভর করছে ক্যারিবীয় অলরাউন্ডার কাইলন পোলার্ডের পারফরম্যান্সের উপর।
সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পেশাদার খুনিরাই পরিকল্পিতভাবে কারারক্ষী রুস্তমকে হত্যা করেছে প্রাথমিক ধারণা পুলিশের। এটাকেও বিচ্ছিন্ন ঘটনা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা সহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা, আহত 2। বিচারকদের অভিশংসনের ক্ষমতা ফিরে পাচ্ছে সংসদ, আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন বিচারপতিরা, বললেন আইনমন্ত্রী। তনু সহ সারা দেশে গুম, খুন, ধর্ষণের প্রতিবাদে কয়েকটি ছাত্র সংগঠনের আধা বেলা হরতাল। রাজধানীর শাহবাগ ও সাভারে সড়ক অবরোধ, পুলিশের বাধা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন, ক্যাম্পাসে মৌন মিছিল। আবারও বিচার দাবি স্বজনদের। এবং আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 5 নম্বরে বাংলাদেশ। টাইগারদের নিচে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিশ্চিত করলেন বিসিবি সভাপতি। এই যে একটা জিনিস ডেভেলপ হচ্ছে বাংলাদেশে, এইটাকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথম কাজ হচ্ছে পারফরমেন্সটা ঠিক রাখা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.com আর সঙ্গে থাকুন সময়।